আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে আমি ২-৩ টে বিষয় নিয়ে আলোচনা করব। আ আপনাদের যে এমপিও সমস্যা, তো এই এমপিওটা পরবর্তীতে কিভাবে কার্যক্রম করা হবে, নতুন এমপিওভুক্ত যারা হবেন তাদের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে আ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ৩৫+ যারা আবেদন করছেন তাদের বিষয়ে। আর তৃতীয় যে বিষয়টা অনেকেই বলেন যে বদলি নিয়ে কথা বলার জন্য, বদলি নিয়ে কিছু বলার জন্য। তো বদলি নিয়েও কিছু আপডেট আপনাদের দিব। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো প্রথমেই আসি হচ্ছে যে ৩৫+ যারা আছেন তাদের নিয়ে যে সিদ্ধান্তটা আসছে সেটা হচ্ছে ৩৫+ এরকম যারা আছেন যে আপনাদের বয়স বেশি হওয়ার পরেও আবেদন করছেন। ৩৫+ বলা যাবে না, এখানে ৩৭+ বলা যায়। ৩৭ বছরের বেশি, মানে ২০২০ সালের মার্চের আগে যাদের ৩৫ বছর পূর্ণ হয়েছে তারা এরকম যারা আছেন, যারা আবেদন করছিলেন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে, তাদেরকে সুপারিশ করা হবে না, এটা জানানো হয়েছে। আর তাদের যে বয়সটা, এটা যাচাই-বাছাই করার জন্য, মানে আপনারা যারা নিবন্ধনধারী আছেন তাদের বয়সটা যাচাই করার জন্য কিন্তু এনটিএসসির কাছে আলাদা কোনো সফটওয়্যার নেই। মানে তারা যদি মনে করে যে আপনাদের সার্টিফিকেট বা আপনাদের বয়সটা যাচাই-বাছাই করবেন, তাহলে হচ্ছে আপনাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো নিয়ে হাতে হাতে হচ্ছে তাদেরকে সরাসরি এটাকে যাচাই-বাছাই করতে হয়। এমনটা তারা জানিয়েছেন যে ওই সফটওয়্যার তাদের কাছে নাই যে অটোমেটিক তারা ধরতে পারবেন যে কার বয়স কত বছর হয়েছে, ৩৫ বছর হয়েছে কিনা। ৩৫ বছর হলে আবেদন করতে পারবেন। এর জন্য অটোমেটিক ব্লক করা হবে তাদের, এই সিস্টেমটা তাদের কাছে নাই। যার কারণে ৩৫+ হওয়ার পরেও আপনারা আবেদন করছেন। আবেদন করার পরে এখন হচ্ছে আপনাদের আবেদনগুলো বাতিল করা হবে বা আপনাদের সুপারিশ করা হবে না, চূড়ান্ত সুপারিশ। এ হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে হবু শিক্ষক যারা আছেন বা নিবন্ধনধারী যারা আছেন, যারা পরবর্তীতে শিক্ষক হবেন, চাকরি হবে যাদের, তাদের এমপিও ভুক্তির বিষয়টা আমরা বিগত দিনে যেটা দেখছি যে এই এমপিও ভুক্তি নিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, যারা নতুন শিক্ষক যারা সুপারিশপ্রাপ্ত হয় তাদের কাছে অনেক ধরনের মানে চাঁদা বা ঘুষ এগুলো দাবি করছেন। এক্ষেত্রে দেখা যায় ১,০০,০০০ টাকা, ১,০০,০০০, ২,০০,০০০ টাকা পর্যন্ত তারা কিন্তু চাঁদা দাবি করছেন বা ঘুষ দাবি করছেন। এরকমটা কিন্তু বিগত গণবিজ্ঞপ্তির পরে যারা জয়েন করতে গেছিলেন তাদের এরকম একটা সমস্যার সম্মুখীন তারা হয়েছেন। বা তাদের কাছে এই যে এমপিওভুক্তি করানোর জন্য বা এমপিওটা করানোর জন্য তাদের কাছে টাকা দাবি করা হয়েছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে পরবর্তীতে না হয়, যাতে করে আপনাদের সরাসরি এমপিওভুক্তিটা হয়ে যায়, সেজন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা পরবর্তীতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের পরে শিক্ষামন্ত্রী, সেখান থেকে যখন ছাড় দেওয়া হবে বা এটা অনুমোদন দেওয়া হবে, তখন আপনাদের এই যে এমপিওভুক্তটা অটোমেটিক হয়ে যাবে, মানে অটোমেশনের মাধ্যমে। এই বিষয়টা নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা করা হয়েছিল, তবে তখন এটার অগ্রগতি হয় নাই। তো এখন এটার অগ্রগতি হয়েছে এবং পরবর্তীতে কিছুদিনের মধ্যে হয়তো এটা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে পরে তারপরে এটা কার্যকর হবে। তবে যেটা মনে হচ্ছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা এই সুযোগটা ভোগ করতে পারবেন না। তবে পরবর্তীতে যারা আসবেন তারা এই সুযোগটা পাবেন। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভোগ করতে না পারার কারণ হচ্ছে এটা আরও কিছু কাজ আছে। যেমন শুধু শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পরেও আরও কিছু কাজ থাকবে। যেমন এই যে আপনাদের যে সার্টিফিকেট, মানে যেহেতু আপনাদের অটোমেশনের মাধ্যমে এমপিওভুক্তিটা করা হবে, এজন্য আপনাদের যে সার্টিফিকেটগুলা বা আপনাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, এনটিএসএ সার্টিফিকেট সবগুলোতে যাচাই-বাছাই করতে হবে। তো এটা তারা কিভাবে করবেন এই বিষয়টাও দেখতে হবে যে যেহেতু আপনারা যখন পরীক্ষা দিচ্ছেন, মৌখিক পরীক্ষা, তখন আপনাদের প্রত্যেকের সমস্ত ডকুমেন্টসগুলাই কিন্তু এনডিসিতে জমা দিতে হয়েছে ওখানে, সত্যায়িত কপি। তো তারা হয়তো সেই যে কাগজগুলো জমা নিচ্ছেন, আপনাদের কাছ থেকে জমা নিচ্ছে বা আপনারা জমা দিচ্ছেন, সেখান থেকে এটার হচ্ছে যাচাই-বাছাই করবেন ওই ডকুমেন্টসগুলো থেকে, অথবা পুলিশ ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টসগুলো আবার দিতে হয়, এখান থেকেও যাচাই-বাছাই করতে পারেন। তো দুইটা জায়গায় যেকোনো একটা জায়গা থেকে তারা যাচাই-বাছাই করবেন। তবে কোথা থেকে এটা যাচাই-বাছাই করবেন সেটা কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তো শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সূত্রে যেটা জানা গেছে যে এটা হবে, তবে কতদিনে হবে এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে আপনারা এই সুবিধাটা পাবেন হয়তো যদি আপনাদের ভাগ্য ভালো হয়, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আর আপনাদের চূড়ান্ত সুপারিশটা যদি আরও বিলম্বিত হয়ে যায়, তখন কিন্তু এই সুযোগটা পাবেন। তবে যদি চূড়ান্ত সুপারিশ তাড়াতাড়ি হয়
তাহলে এই সুযোগটা পাবেন না। তবে আশা করব চূড়ান্ত সুপারিশটা তাড়াতাড়ি হোক। যদিও অটোমোশন এমপিও যে পদ্ধতি এটা পরবর্তী একটু বিলম্বে হলেও এটা কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তো আরেকটা বিষয় হচ্ছে যে পুরাতন শিক্ষক যারা আছেন বা এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তাদের বদলি, তো এই বদলি নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছিল। তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত তারা আসতে পারেনি বা কোনো সিদ্ধান্ত হয় নাই যে বেসরকারি শিক্ষক যারা আছেন তারা আসলে বদলি হতে পারবেন কিনা, তাদের বদলির কোনো ব্যবস্থা করা হবে কিনা, এই বিষয়ে কোনো সিদ্ধান্তই হয় নাই। আর কবে নাগাদ এই সিদ্ধান্ত হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তো খুব সহজেই যে হবে এটা একদম চিন্তা করাটাও ভুল। তবে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে কষ্টকর যে যেখানে এমপিও নীতিমালায় বদলির ব্যবস্থা করার কথা আছে সেখানে সেই বদলির ব্যবস্থা না করে যে যতটুকু তাদের সুযোগ ছিল সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে সুযোগ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা বন্ধ করার আগে যেটা করা উচিত ছিল এনটিআরসির, বা এই বিষয়টাও কিন্তু আগে বলা হয়েছিল যে যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন তাদের জন্য আলাদা একটা গণবিজ্ঞপ্তি দিয়ে তারপরে অন্য যে গণবিজ্ঞপ্তি, মানে আমরা যেটা চতুর্থ গণবিজ্ঞপ্তি, পঞ্চম গণবিজ্ঞপ্তি এরকম যেটা হয় সেটা ইনডেক্সধারীদের বদলির যে একটা বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করার পরে গণবিজ্ঞপ্তি যদি প্রকাশ করা হয় তাহলে দুইজনের জন্যই ভালো হয়, সবার জন্যই ভালো হয়। যে ইনডেক্সধারীদের যে বিজ্ঞপ্তিটা সেটা যদি আগে প্রকাশ করা হয়, তারপরে তার 2-4 মাস পর বা তাদের জয়েনিং কার্যক্রমটা শেষ হওয়ার পরে যদি অন্য গণবিজ্ঞপ্তি মানে চূড়ান্ত যে গণবিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়, তাহলে কিন্তু যারা ইনডেক্সধারী আছে তাদের যে সমস্যাটা, তাদের বদলি সমস্যাটা সেটাও কেটে যাবে। অন্যদিকে বদলিও করাতে হচ্ছে না, বদলি সিস্টেমও চালু করতে হচ্ছে না। আবার হচ্ছে যারা নতুন নিবন্ধনধারী আছে তাদের চাকরির ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা হচ্ছে না ইনডেক্সধারী। এই কাজটুকু করলেও কিন্তু যারা ইনডেক্সধারী শিক্ষক আছেন তাদের যে বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করতে হয়, দেখা যায় খুলনার যারা আছেন নিবন্ধনধারী বা চাকরি করছেন খুলনায় বা একদম দেশের দক্ষিণে চট্টগ্রাম, কক্সবাজার যারা চাকরি করছেন তাদের দেখা যায় একদম দেশের উত্তর অঞ্চলে গিয়ে চাকরি করতে হয়। তো এই ক্ষেত্রে মানে এক একজনের বাড়ি থেকে 400, 500, 700 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করতে হয়। তো তাদের সাথে কিন্তু বাড়ির যে যোগাযোগটা সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় বা তারা চাইলেই বাড়ি যেতে পারেন না। এই সমস্ত কারণে তাদের বদলির ব্যবস্থাটা করাও খুবই জরুরি, কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বা এরকম কোনো আলোচনাই হয়নি যে আপনাদের বদলিটা আসলে তারা করাতে চায় কিনা, বদলি ব্যবস্থা চালু করবেন কিনা। তো তারপরে আমরা আশা করব যেন খুব দ্রুতই এই বিষয়ে আরও সিদ্ধান্ত হয় যে বদলি ব্যবস্থা যদি দ্রুত সময় বা তাড়াতাড়ি চালু করা সম্ভব নাও হয়, মানে 1-2 বছরেও সম্ভব না হয়, তাহলে অন্ততপক্ষে ইনডেক্সধারীদের জন্য আলাদা একটা বিজ্ঞপ্তি দিয়ে তারপরে তাদের যে বদলির ব্যবস্থাটা করা, তাদের সেখানে আবেদনের সুযোগ দিয়ে তাদের চয়েস মতো প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ দিয়ে তাদের বাড়ির আশেপাশের প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা করা, যতদিন পর্যন্ত বদলি ব্যবস্থাটা চালু না হয়, মানে তাহলে মানে আম ছালা দুইটাই রক্ষা হবে আর কি। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওর 3টে বিষয়। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।